এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। আবারও ৩ অধিনায়কের যুগে বাংলাদেশের ক্রিকেট শান্তকে সরিয়ে ১ বছরের জন্য ওয়ানডে দলের নেতৃত্বে মেহেদী মিরাজ। খুলনায় ভক্তদের আনন্দ মিছিল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতেও ঘাটতি। টেস্ট অধিনায়ক শান্তর আক্ষেপ, আগের ভুল শুধরে জয়ে ফেরার লক্ষ্য। এবং দেশের ফুটবলে হারানো গৌরব ফেরাতে চান ফাহমিদুল। ফেনীতে সমর্থক ও পরিবারের সংবর্ধনা, নিজ জেলায় নতুন ফুটবলার তুলে আনার ভূমিকা রাখার আশা। শুরু করব ক্রিকেটের খবর দিয়ে। আবারও ৩ অধিনায়কের যুগে বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হোসেন শান্তকে সরিয়ে আগামী ১ বছরের জন্য ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হবে টাইগার অলরাউন্ডারের। ব্যর্থতার বৃত্ত ভাঙতে চেষ্টার কমতি নেই ক্রিকেট বোর্ডের, যার সবশেষ সংযোজন ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এতদিন ওয়ানডে খেললেও হঠাৎ করেই তাকে সরিয়ে একদিনের ক্রিকেটে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসানের জায়গায় দলের নেতৃত্ব দেওয়া হয় শান্তকে। দীর্ঘমেয়াদে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়ে ভাবনা থাকলেও এবার কেন শান্তকে সরানো হলো তার কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হলো, একদিনের ক্রিকেটে টাইগারদের নেতৃত্ব দিবেন মিরাজ, তবে সাদা পোশাকের নেতৃত্ব শান্তর কাঁধেই থাকছে। আর সংক্ষিপ্ত সংস্করণে আস্থা লিটন দাসের উপর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেই অধিনায়কের দায়িত্ব পালন শুরু করবেন এই অলরাউন্ডার। রঙিন পোশাকে ১৩ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন শান্ত, যেখানে মাত্র ৪ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন তিনি। এর মাঝেই শান্তর অনুপস্থিতিতে ৪ ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। যদিও অন্তর্বর্তীকালীন যাত্রাটা একেবারে ভালো হয়নি তার, একটি ম্যাচেও দলকে দিতে পারেননি জয় উপহার। অলরাউন্ড নৈপুণ্য আর বয়স ভিত্তিক পর্যায়ে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিরাজের। অনূর্ধ্ব ১৯ স্তরে শান্তরা খেলেছেন মিরাজের নেতৃত্বে। সিনিয়র স্তরে এবার প্রথম পূর্ণ দায়িত্ব পেলেন এই অলরাউন্ডার। এখন পর্যন্ত ১০৫ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মিরাজ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হার, আক্ষেপ আর হতাশার আঁধার তখন বাংলাদেশ শিবিরে। তারপরেও মাঠে আগত ২২,০০০ দর্শকের সম্মানে সেদিন মার্চ পাস্টে বেরিয়েছিলেন ফুটবলাররা। আর ঠিক ওই সময়ই অদ্ভুত এক দৃশ্য ধরা পড়ে খেলাযোগের ক্যামেরায়। একদিকে আল আমিন, তাজ, ফাহিম সহ টিমের সবাই, আর অন্যদিকে দূরে একাকী নিঃসঙ্গ জামাল ভুঁইয়া। তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল দলছুট এই মানুষটার কষ্টের ভার বাকিদের চেয়ে ঢের বেশি। মাঠে নামার আগেই যে বারবার হেরে যাচ্ছেন, যে হার কোচ কাবরেরার কৌশলের কাছে। মূলত গেল সেপ্টেম্বর থেকে এমন দিগ্ভ্রান্ত হয়ে জাতীয় দলে আছেন জামাল ভুঁইয়া। দলে থেকেও পান না ম্যাচের দেখা, অথচ তিনি জাতীয় দলের অলিখিত মেইন ক্যাপ্টেন। ৪ সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম ফ্রেন্ডলি ম্যাচের আগে সংবাদ সম্মেলন। ৭ সেপ্টেম্বর ওই ভুটানের বিপক্ষে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচের আগে আরেক সংবাদ সম্মেলন। ২৪ মার্চ এবার শিলংয়ে ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন। সবশেষ ৯ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে সংবাদ সম্মেলন। ৪টা ছবি ভালো করে লক্ষ্য করুন। প্রতিবারই ম্যাচের আগে জামালকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ হাবিয়ের কাবরেরা, কিন্তু পরের দিন ম্যাচে সেরা একাদশ দূর, বদলি হিসেবেও মাঠে নামাননি তাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তবে কি কেবল সংবাদ সম্মেলনের জন্যই জামালকে দলে রেখেছেন কোচ কাবরেরা? অথচ জামাল যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন। ভুটানের বিপক্ষে তার কর্নার কিক থেকেই অভিষেক ম্যাচে গোলের দেখা পান হামজা চৌধুরী। সেলিব্রেশনের সময় জামালকে ইঙ্গিত করে হামজা
হাতে স্পিন করতে পারতেন বলে অভিষেকের আগে থেকেই কামিন্দু মেন্দিস তারকা। সবশেষ আইপিএলেও একই ওভারে 2 হাতে বল করেছেন কামিন্দু। এখনও অভিষেক না হওয়া থারিন্দু রাথনায়কেও পারেন 2 হাতে স্পিন করতে। আকিলা ধনঞ্জয়ের অ্যাকশনও ভিন্নধর্মী। সাথে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে 1 টেস্টে 8 উইকেট নেয়ার অতীত ইতিহাস। মূলত শ্রীলঙ্কা মানেই স্লিঙ্গি অ্যাকশনের বোলারের ছড়াছড়ি। মালিঙ্গা, অজন্তা মেন্দিস থেকে শুরু করে হালের থিকসানা, পাথিরানা কিংবা কামিন্দুদের মতো অ্যাম্বিডেক্সট্রাস বরাবরই এসব বোলার বাংলাদেশ দলকে ভুগিয়েছে। শ্রীলঙ্কায় 2 টেস্টের সিরিজেও স্পিন ফ্রেন্ডলি উইকেটে তারাই হতে পারেন বাংলাদেশের বড় হুমকি। কিন্তু নাজমুল হোসেন শান্তরা কি সেই প্রস্তুতি নিয়েছেন? নেটে বা প্র্যাকটিস ম্যাচে কি এমন বোলারদের খেলেছেন যাদের বোলিং অ্যাকশন অনেকটা তাদের মতোই? আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যেই রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে, যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয়। সো ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে, এই প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশান নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। ইমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকা সিরিজে খেলা রায়ান রাফসান কিংবা ডিপিএল খেলা হুসনা হাবিব মেহেদি 2 হাতেই স্পিন করতে পারেন। ঢাকা মেট্রো থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা আশরাফুল ইসলাম সিয়ামের অ্যাকশন আবার আকিলা ধনঞ্জয়ের মতো। তাদেরও কি ব্যবহার করা যেত না? আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনও ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো, বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরও ভালো মানের যদি মাত্র 18তেই জয় করেছেন 18 কোটির ভালোবাসা। অভিষেকের আগে আলোচনার জন্ম দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। এরপর আবারও ফিরলেন লাল সবুজের পতাকার নিচে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে উপহার দিলেন দারুণ ফুটবল। নিজের খেলা ও স্বপ্ন নিয়ে 71-এর খেলাযোগকে জানিয়েছেন ফাহমিদুল। তার ভাবনা শুনেছেন হাসান সজীব। ফাহমিদ, যে নামের অর্থ বিচক্ষণ, চতুর, সচেতন। ফুটবলের ফরওয়ার্ডদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। বাংলাদেশের ফুটবলে মাত্র 2টি ম্যাচ খেলে ইতোমধ্যে সবার হৃদয়ে জয় করে ফেলেছেন ফাহমিদুল ইসলাম। অবশ্য বাংলাদেশে ম্যাচ খেলার আগেই, অভিষেকের আগেই তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই ফাহমিদুল আছেন আমাদের 71 খেলাযোগের সঙ্গে। আমরা কথা বলতে চাই তার ফুটবলে উঠে আসা এবং বাংলাদেশকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেন। ফাহমিদুল, আপনাকে 71 খেলাযোগে স্বাগত। নিশ্চয়ই খুব টায়ার্ড এবং ম্যাচটা হেরে গেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করেছেন। মন খারাপ কিনা? বাড়িতে এসে কোনোভাবে কি মনটা ভালো হয়েছে? আমরা তো শুরু থেকে আমাদের ম্যাচটা জিতা সবার মাইন্ডে ওইটাই ছিল। তো আমি ইতালি থেকে আসার সময় মাইন্ডে ওটাই রাখছি যে আমরা ম্যাচটা জিততে হবে। সো আই থিঙ্ক আমাদের ব্যাড লাক কজ ওয়াজ নট আওয়ার ডে। আল্লাহ তালা যেটা করে ভালোর জন্যই করে। সো আমাদের কপালে হয়তো এই ম্যাচটা ছিল না, বাট নেক্সট ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো, আমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। স্টিল আপসেট কজ আমি হয়তো অবশ্যই আরও ভালো কিছু করতে পারতাম। ইয়েস্টারডে ম্যাচে মাত্র 2টা ম্যাচ খেলছি, আমার আরও ভালো করতে হবে ইনশাল্লাহ নেক্সটে। যদি আল্লাহ তালা চায় তাহলে আমি আবার আসবো বাংলাদেশে ভালো কিছু করার জন্য। এখনও আপনার চোখে মুখে সেই খারাপ লাগাটা দেখতে পাচ্ছি, কিছুটা আবেগ আপ্লুত হওয়ারই কথা। এত ফ্যান, এই যে মাত্র 18 বছর বয়স, এই বয়সে অনেকে স্কুল কলেজে থাকে, সেই বয়সে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। আপনি যখন বাংলাদেশে আসলেন সবাই আপনাকে ওয়েলকাম করছিলেন। এই যে স্বাগত জানানো, সেই মুহূর্তে আপনি নিশ্চয়ই আপনার বাবা সহ গর্বে আপনার বুকটা ফুলে উঠছিল।